6.1, 6.2, 6.3 এই তিনটা অনুশীলনের সমন্বয়ে ষষ্ঠ অধ্যায়। বুঝছেন এই কথা? এই ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এই সৃজনশীল প্রশ্নগুলো যেখান থেকে আসে এরকম অঙ্ক আছে টোটাল 7টা। এই 7টা যদি কেউ পারে তাহলে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক পরীক্ষায় আশা করা যায় সে উত্তর দিতে পারবে। এই 7টা অঙ্কের মধ্যে একটা হচ্ছে 12 নম্বরটা। এখন প্রথমে আমরা এই 12 নম্বর অঙ্কটাকে সমাধান করব। দেখো 12 নম্বর প্রশ্নে কী বলছে? বলছে ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D হলে প্রমাণ করো যে AB প্লাস AC গ্রেটার দ্যান 2AD। তো দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রশ্ন পড়ে সঠিকভাবে চিত্র আঁকা, কেমন? তারপর প্রমাণের সুবিধার্থে আমরা যদি বাড়তি কোনো কাজ করি তাহলে আমরা অঙ্কন লিখব, অঙ্কন করব। অঙ্কন শেষ হওয়ার পরে আমরা প্রমাণ করব। তো দেখো প্রথমে প্রশ্ন অনুযায়ী একটা সঠিক চিত্র আঁকি। প্রশ্নে কী বলছে? ABC ত্রিভুজের কোনো নাম আছে? কি ত্রিভুজ? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী কোনো নাম বলছে তারা? বলে নাই। তাহলে যেহেতু কোনো নাম নাই তাহলে আমরা আমাদের মতো করে যে কোনো একটা ত্রিভুজ আঁকে নেব। তো দেখো আঁকে নিতেছি। প্রথমে আমরা যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিতেছি, নাম দিলাম ABC, কেমন? তাহলে মনে করি ABC একটা ত্রিভুজ। তারপর দেখো কি বলছে? বলছে BC বাহুর মধ্যবিন্দু D হলে, কার? BC বাহুর মধ্যবিন্দু D হলে। তাহলে আমরা BC বাহুর মধ্যবিন্দু D নিতেছি, D নিলাম। BC বাহুর মধ্যবিন্দু কি নিলাম? D। তারপরে বলছে প্রমাণ করো যে BD প্লাস AC, প্রমাণ করো যে AB প্লাস AC কত? AB প্লাস AC গ্রেটার দ্যান 2AD। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো তাহলে প্রমাণে AD শব্দটা আসেনি, AD, তাহলে মানে আমাদেরকে A, D যোগ করতে হবে। তাহলে A, D যোগ করে নি, A, D যোগ করি, বলো বুঝছো নি? এবার আসো বিশেষ নির্বাচন বলতেছি। বিশেষ নির্বাচন ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, A, D যোগ করি, প্রমাণ করতে হবে AB প্লাস AC গ্রেটার দ্যান 2AD। বলো বিশেষ নির্বাচন বুঝতে গেলে অসুবিধা আসেনি? আবার বলতেছি বিশেষ নির্বাচন ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, A, D যোগ করি, প্রমাণ করতে হবে AB প্লাস AC গ্রেটার দ্যান 2AD। এই অঙ্ক প্রমাণ করার জন্য বাড়তি কিছু কাজ করতে হবে, সেটাকে কি বলে? অঙ্কন। তো দেখো অঙ্কন আছে কুদ্দুর, আমরা অঙ্কনটা একটু লিখে নিই। তাহলে ADকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, ADকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন AD সমান DE হয়। তারপর C, E যোগ করি। দেখো আমাদের অঙ্কন শেষ। আমি আবার বলতেছি অঙ্কন আবার বলতেছি। তাহলে ADকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন AD সমান DE হয়, C, E যোগ করি। অঙ্কন শেষ। এবার আমরা প্রমাণ করব। তো দেখো এটা প্রমাণ করতে হলে আমাদের বেসিক একটা লাগবে। হ্যাঁ, তোমার ইচ্ছা যে কোনো ত্রিভুজ নিতে পারবে, কারণ প্রশ্নে কোনো ত্রিভুজের নাম বলে নাই। আমরা আমাদের মতো করে যে কোনো একটা ত্রিভুজ নিলেই হবে। এখন দেখো এই অঙ্ক প্রমাণ করতে হলে এবার আমাদের একটা বেসিক লাগবে। তোমরা জানো এটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে? 3টা। এই 3টা বাহুর মধ্যে যে কোনো দুইটাকে যোগ করলে সেটা অবশ্যই 3 নম্বরটা থেকে বড় হইতে হবে। যদি বড় না হয় তাহলে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এই বেসিকের সাহায্যে আমরা করব। তাহলে বেসিক কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই বেসিকের সাহায্যে আমরা এখন এটাকে প্রমাণ করব। ঠিক আছে নি? তো দেখো প্রথমে এই ত্রিভুজটার নাম বলো তো? প্রমাণ। ত্রিভুজটার নাম কি বলো? ABD। তাহলে ABD ও এই ত্রিভুজটার নাম বলো তো? CDE। তাহলে CDE কেমন? ত্রিভুজে এই দুইটা ত্রিভুজ এবার কী কী সমান সেটা আমাদেরকে বলতে হবে। বলো কী কী সমান? 1 নম্বরে আমরা বলতে পারি AD সমান DE। কোথা থেকে? অঙ্কন থেকে। 1 নম্বর কি বলতে পারি? AD সমান DE। কোথা থেকে? অঙ্কন থেকে। কারণ অঙ্কন আমরা বলছি ADকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন AD সমান DE হয়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি AD সমান কত? DE। তাহলে 1 নম্বর হচ্ছে কত? AD সমান DE। বুঝছো নি? এবার আসো তারপরে কি সমান বলতে পারি আমরা? হ্যাঁ, প্রশ্নে বলে দিছে D হচ্ছে কত? BC এর মধ্যবিন্দু। D কার মধ্যবিন্দু? BC এর। তাহলে D যদি BC এর মধ্যবিন্দু হয় তাহলে নিশ্চিতভাবে BD এবং CD সমান। তাহলে 2 নম্বর আমরা লিখতে পারি BD সমান CD। দুইটা সমান গেছে। এবার 3 নম্বর আমরা কী লিখতে পারি? দেখো আমরা এটা জানি ইংরেজি অক্ষর X এর মতো করে যদি হয়
তাহলে উভয় পাশে উৎপন্ন কোণ হচ্ছে কী কোণ? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় সমান। দেখো তো এখানে এটাকে এক্সের মতো লাগতেছে না মোটামুটি? তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, এরা পরস্পর সমান। এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, এরা পরস্পর সমান। তো আমরা যে দুইটা ত্রিভুজ নিছি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কোণ ফাইন্ড আউট করি। তো দেখো তো এটা এবং এটা কি কোণ? তাই নাম বলো। এডিবি কত? এডিবি সমান কত? সিডিই। দেখো এই দুইটা বিপরীত কোণ, এই জন্য এরা পরস্পর সমান। তাহলে যেহেতু এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু এবং একটা কোণ সমান হয়েছে, তাই ত্রিভুজ দুইটা কি ত্রিভুজ? সর্বসম। যেহেতু এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটি কোণ সমান, সেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিই। বলো বুঝতে অসুবিধা আসেনি? তাই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, তাই তার তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান। দেখো আমরা কয়টা বাহু সমান দেখাইছি? তাহলে বাকি যেটা আছে সেটাকে সমান বলতে পারি। তো দেখো বাকি কে আছে? বাকি এবি আর সি আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এবি ইজ ইকুয়াল টু সি। বলে বুঝতে গেলে অসুবিধা আসেনি? এবার আসে, এবার আমরা এই বড় ত্রিভুজটা নিব। বলে এই বড় ত্রিভুজটার নাম কত? এসি। এখন আমরা এই ত্রিভুজটাকে নিব। দেখো এখন ত্রিভুজ এ সি ই এ, ওই যে বেসিক যেটা বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই বেসিকটার সাহায্যে এখন আমরা করব শেষ কথাটা। দেখো তাহলে এ সিই ত্রিভুজে এসি প্লাস সিই গ্রেটার দেন এই। দেখো এসি, হ্যাঁ এখানেও আমাদের শর্ত হচ্ছে, আমরা দেখো এটা নিব এই জন্যই আমরা এখানে কী প্রমাণ করছি? এবি সমান সি না? যদি না করতাম তাহলে এখান থেকে কোনোভাবেই প্রমাণ করা সম্ভব না এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। কিন্তু বড় যদি একটা ত্রিভুজ হয়, তাহলে দেখো এখান থেকে আমরা অনায়াসে বলতে পারবো এসি প্লাস সি গ্রেটার দেন কত? এই। পারবো না? তারপর সির পরিবর্তে আমরা অনায়াসে এবি বসে দিতে পারবো, দেখোই, কারণ এবি সমান সি আমরা প্রমাণ করছি। এই জন্য বড় ত্রিভুজটাকে নিব। তাহলে দেখো এসি প্লাস কত? সিই। কার থেকে বড়? তৃতীয়টা থেকে বড়। তৃতীয়টা কি? এই। বলো বুঝছো নি? ত্রিভুজে যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এসি ত্রিভুজে এসি যোগ সি গ্রেটার দেন এই। বুঝছো নি? এবার দেখো কাজ প্রায় শেষ। এসি যেভাবে আছে এভাবে প্লাস সিই, দেখো সির পরিবর্তে কী লেখা যায়? এই বি। তাহলে সির পরিবর্তে আমরা এবি দিয়ে দিলাম গ্রেটার দেন এই। এবার দেখো এইকে আমরা দুই ভাগ করে লিখবো, এডি যোগ ডি লেখা যায়নি? যাক, তাহলে এডি, আচ্ছা একটু ভেঙে লিখি আমরা, তাহলে এডি যোগ ডি যায় তো লেখা নাকি? এতে এইকে দুই ভাগ করছি, এডি আর হচ্ছে কত? ডি। তারপর দেখো বা, এবার এটাকে একটু সাদাই লিখি, এ বি প্লাস এসি লেখা যায়নি? 2 যোগ 3 ইজ ইকুয়াল টু 5। তাহলে 3 যোগ 2 সমান কত? 5। একইভাবে এসি যোগ এবি যে কথা, এবি যোগ এসি একই কথা, সমান এইভাবে আছে, এই জন্য এইভাবে লিখছি গ্রেটার দেন এডি যেভাবে আছে এইভাবে প্লাস ডি। দেখো ডির পরিবর্তে কী লেখা যায়? এডি। তাহলে ডির পরিবর্তে আমরা এডি লিখছি, কেমন? এবার দেখো সুতরাং এবি প্লাস এসি গ্রেটার দেন এডি, এডি যোগ করো 2AD। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD প্রমাণ হয়ে গেছে না? ঠিক আছে নি? কারো বুঝতে অসুবিধা আছে নি? না এবার তুলি নাও। তো দেখো আমি ফার্স্ট নাম্বার বলতেছি, বলছে এবিসি ত্রিভুজের বিকোণ সমান এক সমকোণ এবং ডি ও ত্রিভুজ এসি এর মধ্যবিন্দু প্রমাণ করো যে বিডি সমান হাফ ইন্টু এসি। ঠিক আছে নি কথা? এখন আসো, এই অঙ্কটা প্রমাণ করতে হলে আমাদের বেসিক লাগবে। এই অঙ্কটা প্রমাণ করতে হলে আমাদের কী লাগবে? বেসিক লাগবে। বেসিক হচ্ছে এরকম, তোমরা জানো এই বইয়ের উদাহরণ 15 নম্বর অঙ্কের মধ্যে বেসিক এটা আছে এবং এটার প্রমাণ আছে, আমরা পরবর্তী ভিডিওতে করবো এটা। সেখানে বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। দেখো বই খোলো, বইয়ের 129 নম্বর পৃষ্ঠা খুলছো নি? 129 নম্বর পৃষ্ঠার উপপাদ্য 15 পাইছ? দেখো 15 নম্বর বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এই বেসিকের সাহায্যে আমরা অঙ্ক এটাকে সমাধান করবো। দেখো এটাকে একটু আগে আলোচনা করিনি, খেয়াল করে একটু। মনে করো এবিসি একটা ত্রিভুজ, কেমন? এবিসি একটা ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু মনে করো ই আর এসি বাহুর মধ্যবিন্দু মনে করো এফ। এখন এই দুইটা মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা
তৃতীয় বাহু অর্থাৎ বিসি এর সমান্তরাল হবে। তাহলে এখান থেকে ইএফটা মানে সংযোজক রেখাংশটা তৃতীয় বাহুর অর্থাৎ বিসি এর সমান্তরাল হবে। এটা 1 নম্বর। 2 নম্বর বলছে দৈর্ঘ্য তার অর্ধেক হবে। সংযোজক রেখাংশ যেটা পাইছি এই সংযোজক রেখাংশের দৈর্ঘ্য তৃতীয় বাহু তথা বিসি এর অর্ধেক হবে। বলো তো বুঝছেন এই কথাটা? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এই বেসিকটির সাহায্যে আমরা এই অঙ্কটাকে সমাধান করব। এখন দেখি বলো তো সমকোণ কাকে বলে? এটা তোমরা জানো, সমকোণ আমাদের লাগবে। দেখো যে কোনো একটা রেখা আঁকছি আমি, এই রেখার উপর যদি অপর একটা রেখা লম্বভাবে অঙ্কিত হয় তাহলে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা কী কোণ? সমকোণ। কোনো একটা রেখার উপর অপর একটা রেখা লম্বভাবে অঙ্কিত হলে যে কোণ উৎপন্ন হয় সেটা সমকোণ। এখন দেখো তো মনে করো এখানে এই এবি একটা রেখা দিছি আমি, এবি রেখার উপর তোমার সিডি একটা রেখা আমরা লম্বভাবে অঙ্কন করছি, তাহলে এখানে কোণটা কী কোণ বলো? সমকোণ। এখন আমি যদি এই সিডির মধ্যে এবি এর সমান্তরাল অপর একটা রেখা আঁকি, মনে করো ইএফ, অপর একটা কি রেখা কি আঁকছি? ইএফ আঁকছি, তাহলে বলো তো এখন এই ই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা কী কোণ হবে? কেন? কারণ এই যে এখানে এবিটা হচ্ছে সরলরেখা আর এবির উপর সিডিটা হচ্ছে লম্ব, এবির উপর সিডি লম্ব হওয়ার কারণে এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এইটা সমান্তরাল যত রেখা হবে তত রেখার সাথে সিডি সমকোণ উৎপন্ন করবে, জানো তো এটা? তাহলে এখানে এটা যদি সমকোণ হয় এটাও সমকোণ, বুঝছো নি? দেখো এই কথাগুলোর সাহায্যে এখন আমরা অঙ্কটাকে প্রমাণ করব, কেমন? তাহলে প্রথমে আমরা আমাদের 3টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে প্রশ্ন দেখে সঠিকভাবে চিত্র আঁকা। 1 নম্বর কি? প্রশ্ন দেখে সঠিকভাবে চিত্র আঁকা। দেখো প্রশ্নে কি বলছে, পড়ো প্রশ্ন পড়ো। হ্যাঁ, তাহলে এবিসি ত্রিভুজের, দেখো এবিসি ত্রিভুজের কোনো নাম নাই, আছে? সরি, আছে বলে দিচ্ছে বি কোণ 1 সমকোণ। এবিসি ত্রিভুজের বি কোণ 1 সমকোণ, এর মানে ত্রিভুজটাকে অবশ্যই সমকোণী ত্রিভুজ হইতে হবে। প্রশ্ন বলে দিয়েছে এবিসি ত্রিভুজের বি কোণ 1 সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ হইতে হবে। দেখো আমরা নিতেছি এবিসি একটা ত্রিভুজ লিখলাম, এ বি সি, এখানে বিকে অবশ্যই সমকোণের জায়গায় দিতে হবে। কেন? কারণ প্রশ্ন বলে দিছে এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ, তাহলে সমকোণের জায়গায় বিকে দিতে হবে। বাকি দুইটা তোমার ইচ্ছে যেখানে দাও দিলাম, ঠিক আছে না? তারপর কি বলছে? ডি ও ত্রিভুজ এসি এর মধ্যবিন্দু, কার? ও ত্রিভুজ এসি এর, তাহলে ও ত্রিভুজ এসি এর মোটামুটি আমরা চোখের আন্দাজে একটা মধ্যবিন্দু নিলাম ডি, ঠিক আছে নি? এবং ডি হচ্ছে ও ত্রিভুজ এসি এর মধ্যবিন্দু। তারপর দেখো বলছে প্রমাণ করো যে বিডি সমান হাফ ইন্টু এসি। কে সমান? প্রমাণ করতে বলছে বিডি সমান। এখন দেখো এখানে কি বিডি আছে না, তাহলে বিডিটা পাইতে হলে আমাদেরকে প্রথমে অঙ্কন করতে হবে, তাহলে বি কমা ডি যোগ করি, তারপরে প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ ইন্টু কত? এসি, ঠিক আছে নি? দেখো এখান থেকে এবার বিশেষ নির্বাচন বলতেছি। বিশেষ নির্বাচন, এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ, ডি ও ত্রিভুজ এসি এর মধ্যবিন্দু, বি কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ ইন্টু এসি। শেষ বিশেষ নির্বাচন। বলো বুঝতে অসুবিধা আসেনি? বিশেষ নির্বাচন যেহেতু শেষ হয়েছে এবার আমরা বাড়তি কিছু কাজ করব। বাড়তি যে কাজটা সেটাকে বলে অঙ্কন। প্রমাণের সুবিধার্থে বাড়তি যে কাজ সেটাকে কি বলে? অঙ্কন। তাহলে এখানে কিছু অঙ্কন আছে, বাড়তি কাজ আছে, এটা হচ্ছে অঙ্কন। তো দেখো অঙ্কনটা আমি এভাবে করব। এ দেখো এবি আছে না, এবির মধ্যবিন্দু আমি নিব ই, এবির মধ্যবিন্দু কি নিছি? ই নিছি। এবার আমরা ই কমা ডি যোগ করি, তাহলে বাড়তি কী কাজ করছি? এবি বাহুর মধ্যবিন্দু ই নিছি, ই কমা ডি যোগ করছি। ভালো বুঝছো নি? তাহলে অঙ্কন কি হবে? অঙ্কন এবি বাহুর মধ্যবিন্দু ই নি, ই কমা ডি যোগ করি। বিশেষ নির্বাচন অঙ্কন তো বুঝছো, তাই না? লেখার দরকার নেই। এবার দেখো আমরা সরাসরি প্রমাণ করব। প্রমাণ একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, একেবারে সহজ অঙ্ক, শুধু বুঝতে হবে। প্রমাণ কেমন? এখানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে আমরা নিব, অথবা এটাকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দুইটাকে ত্রিভুজকে আমরা নিব। প্রথম কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো, তারপর এডি সমান বিডি প্রমাণ করব, কারণ এটা আমাদের প্রমাণে লাগবে। দেখো তাহলে বলো, প্রথমে যেটা দিছি এই ত্রিভুজটার নাম বলো, এডিই। কেমন? এডিই। আচ্ছা এটাকে যদি আমরা এইডি বলি কোনো অসুবিধা আছে নি? না, 3টা বাহু দ্বারা আবদ্ধ হলে ত্রিভুজ, সে যেভাবেই হোক, এডি ও ই হইতে পারে, এইডি হইতে পারে, ডিই এ হইতে পারে, ডিএ ই হইতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এডি একটা ত্রিভুজ নিছি, আর এই ত্রিভুজটার নাম কি বলো? বিডিই। তাহলে ও
ত্রিভুজ BDE এ, এই দুটো ত্রিভুজের মধ্যে এখন আমরা কম্পেয়ার করব কি কি সমান। কেমন? তো দেখি বলো তো, কে বলতে পারবে ADE এবং BDE এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? AE সমান BE। কেন? হ্যাঁ, ওই যে আমরা অঙ্কনে বলছি AB এর মধ্যবিন্দু E নি, ঠিক আছে না? তাহলে E যদি AB এর মধ্যবিন্দু হয় তাহলে নিশ্চিতভাবে AE এবং BE সমান হবে, ঠিক আছে নি কথা? তাহলে এক নম্বর আমরা এটা লিখতে পারি AE ইজ ইকুয়াল টু BE। কেন? এটা তো বুঝছোই, কারণ এটা হচ্ছে AB এর মধ্যবিন্দু, বুঝছো নি? গেল একটা। দেখি বলো তো আর কি সমান দেখানো যায়? ED ইকুয়াল টু ED। কেন? সাধারণ বাহু। দেখো দোনো ত্রিভুজের মধ্যে ED আছে, তাহলে দেখো AED ত্রিভুজের মধ্যে ED আছে, আবার BED ত্রিভুজের মধ্যে ED আছে, দোনো ত্রিভুজের মধ্যে ED আছে, তাহলে EDটা সাধারণ বাহু না, কমন না? এই জন্য আমরা লিখব ED সমান ED। ED সমান ED। কেন? কারণ সাধারণ বাহু দোনো ত্রিভুজের মধ্যে আছে। দুইটাই গেল। আরেকটা জিনিস আমাদেরকে সমান দেখাতে হবে, এটা হচ্ছে বলো AD সমান CD। আমরা তো CD কোনো ত্রিভুজ ধরি না। দেখো এই ত্রিভুজটাকে আমরা নিছি না, আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিছি, তাহলে এটা আমাদের দরকার নেই। দেখো একটু আগে আমি যেটা বেসিক বলছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে এখন দেখো, যেহেতু AC এর মধ্যবিন্দু D, প্রশ্নে বলছে DAC এর মধ্যবিন্দু, আসেনি প্রশ্নে? DAC এর মধ্যবিন্দু, আর অঙ্কনে আমরা AB এর মধ্যবিন্দু নিছি E। তাহলে দেখো AB এবং AC, ঠিক আছে নি? অর্থাৎ ABC এই ত্রিভুজটার মধ্যে, একটু খেয়াল করো, ABC এই ত্রিভুজটার মধ্যে AB এর মধ্যবিন্দু হচ্ছে E আর AC এর মধ্যবিন্দু হচ্ছে D। তাহলে দেখো মধ্যবিন্দু দ্বয় সংযোজক রেখাংশকে ED না? তাহলে EDটা কার সমান্তরাল? তৃতীয় বাহুর, অর্থাৎ BC এর সমান্তরাল। আর দৈর্ঘ্য তার কত? অর্ধেক। তো দৈর্ঘ্য আমাদের এখানে লাগবে না। তাহলে দেখো আমরা তাহলে এটা ক্লিয়ারলি বুঝলাম যে EDটা হচ্ছে BC এর সমান্তরাল। এখন ED যদি BC এর সমান্তরাল হয়, তাহলে এখানে এই B কোণটার মান, অর্থাৎ ABC কোণের মান আর AED কোণের মান সমান হবে নি? অর্থাৎ এটা সমকোণ হলে এটাও সমকোণ। কারণ দেখো এই রেখাটার উপর ABটা লম্বভাবে অঙ্কিত হয়েছে, আর যেহেতু EDটা সমান্তরাল কার? BC এর, তাহলে নিশ্চিতভাবে EDর উপরও তো এই লম্ব, আর যেহেতু লম্ব তাহলে এটা কত কোণ? এক সমকোণ তথা 90 ডিগ্রি। আর এটা যদি এক সমকোণ তথা 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চিতভাবে এটাও তো এক সমকোণ তথা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি AED কোণ সমান সমান BED কোণ, সমকোণ এই জন্য। তাহলে 3 নম্বর আমরা লিখতে পারি কত? AED কোণ সমান BED কোণ। কেন? কারণ দুটোটা সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুটোটা সমান সমান। তাহলে দেখো এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে দুইটা বাহু এবং একটা কোণ সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুইটা কি ত্রিভুজ? সর্বসম। আমরা তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটি বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আবার যদি দুইটা ত্রিভুজের মধ্যে তিনটি কোণ সমান হয়, তাহলেও সর্বসম। আবার যদি দুটি ত্রিভুজের মধ্যে দুইটি বাহু একটি কোণ সমান হয়, সেটাও সর্বসম। আবার যদি দুইটি কোণ একটি বাহু সমান হয়, সেটাও সর্বসম। এখন তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু এবং একটা কোণ সমান হয়েছে, এবং ত্রিভুজ দুইটা কি ত্রিভুজ? তাহলে আমরা লিখতেই পারি সুতরাং ত্রিভুজ ADE কেমন? ADE সর্বসম ত্রিভুজ BDE। বলো কারো বুঝতে অসুবিধা আসেনি? এই চিহ্নটা আচ্ছা, এটাকে একটু ঠিক করে দিই, কেমন? ঠিক আছে নি? এবার তাহলে সর্বসম। এখন আসো, ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম হয়েছে, তাহলে নিশ্চিতভাবে তার তিনটা বাহু সমান। আমরা কয়টা বাহু সমান দেখাইছি? বাকি একটা রয়ে গেছে, সেটাকে এখন সমান বলতে পারি। তাহলে সুতরাং দেখো তো বাকি কোনটা আছে? আমরা এটা আর এটা সমান বলছি, এটা সমান বলছি, তাহলে বাকি এটা আর এটা আছে না? তাহলে AD আর BD। তাহলে সুতরাং AD সমান সমান BD। বলো ঠিক আছে নি? এটা এখন আমাদের লাগবে, এদের AD সমান BD, BD সমান AD, এই ভ্যালুটা আমাদের লাগবে। এই ভ্যালুটা বাই করার জন্য এই কাজটা আমরা করছি। এবার আমরা মূল প্রমাণ করব। মূল প্রমাণ কি বলো তো একটু? BD সমান হাফ ইন্টু AC নাকি? BD সমান হাফ AC। দেখো BD হচ্ছে এতটুকু আর AC হচ্ছে এতটুকু। এবার তোমরাই আমাকে বলো, আমরা ACর পরিবর্তে AD যোগ CD লিখতে পারিনি? পারেনি। অথবা এখানে তো কাজ করতে পারি, একটু খেয়াল করে এখানে কাজ করে দিই। তাহলে বা AD, দেখো তো এই AD কেমন? প্রমাণে কি AD আছে? ভালো করে দেখো, প্রমাণ কি AD আছে? না, যেহেতু প্রমাণে AD নেই, তাহলে AD পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ AC লিখতে পারিনি? ADটা দেখো, ADটা কার? ACর অর্ধেক না?
তাহলে এডি পরিবর্তে কী লেখা হাফ ইন্টু এসি, তাহলে এডি পরিবর্তে লিখতেছি হাফ ইন্টু এসি, হাফ ইন্টু এসি সমান সমান কত বিডি। দেখো ফর্মুলা আছে না, বিডি সমান হাফ ইন্টু এসি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিডি সমান হাফ ইন্টু এসি। প্রমাণ হয়ে গেছে না? বলো কারো বুঝতে অসুবিধা আছে না? এবার আমরা 19 নম্বর সৃজনশীল অঙ্কটাকে সমাধান করব। আমরা 12 এবং 16 করছি, এবার 12 এবং 16 এই দুটোর সাহায্যে 19 নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব। 19 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা আছে এবিসি ত্রিভুজের এই কোণ সমান এক সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই এতটুকু হচ্ছে উদ্দীপক। এবিসি ত্রিভুজের এই কোণ সমান কত এক সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। দেখো কতে কি বলছে, ক নম্বর প্রশ্নে বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো, শুধু এতটুকু ত্রিভুজ আঁকতে পারলেই আমাদের ক শেষ, মানে 2 নম্বর তুমি পেয়ে গেছো। তাহলে দেখো উদ্দীপক অনুযায়ী প্রথমে আমরা ক নম্বর সম্পন্ন করি, অর্থাৎ চিত্র আঁকি। উদ্দীপকে বলছে এবিসি ত্রিভুজের এই কোণ সমান সমকোণ, এর মানে ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেই ত্রিভুজকে কি বলে? সমকোণী ত্রিভুজ। যেহেতু উদ্দীপকে বলে দিয়েছে এবিসি ত্রিভুজের এই কোণ সমান এক সমকোণ, এর মানে নিশ্চিতভাবে এবিসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। এবং যেহেতু বলছে এ কোণ সমকোণ, তাহলে সমকোণের জায়গায় কাকে দিতে হবে? এ কে দিতে হবে। তো দেখো আমরা ত্রিভুজ আঁকতেছি শোকের আন্দাজে, মাপজোক এসেনশিয়াল না। তাই দেখো অবশ্যই আমাদেরকে সমকোণের জায়গায় কাকে দিতে হবে? এ কে দিতে হবে, কারণ তার প্রশ্নে বলে দিয়েছে এই কোণ সমকোণ। বাকি আছে বিসি, তোমার ইচ্ছে যেখানে দাও। তো আমি বি দিলাম এখানে, সি দিলাম এখানে, বুঝছো নি? তাহলে এবিসি ত্রিভুজের এই কোণ সমান সমকোণ। তারপর বলছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, কার? বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু আমরা শোকের আন্দাজে নিতেছি, এইটা নিলাম কি ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। বলো বুঝছো নি? তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এই কোণ সমকোণ, এই জন্য সমকোণের জায়গা দিছি। বাকি বিসি তোমার ইচ্ছে যেখানে দাও, কোনো হ্যাঁ দিব। তারপরে কি বলছে? বলছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে আমরা বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিছি। এবার কি লিখবো? তাহলে চিত্রে এ শুধু এতটুকু দেখো, খেয়াল করো, শেষ। চিত্রে এবিসি ত্রিভুজ এর এই কোণ সমান সমকোণ বা 90 ডিগ্রি, কেমন? এবং ডি বিসি এর মধ্যবিন্দু, শেষ। এই এতটুকু দিতে পারলে তুমি 2 নম্বর পাইবে। ক নম্বর অঙ্ক সমাধান করা শেষ। বলো বুঝছো নি ক নম্বর? এবারে কয় চিত্রের সাহায্যে খ এবং গ আমরা সমাধান করব। দেখো খ নম্বর প্রশ্ন বলছে দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। কত নম্বর অঙ্ক? 12 নম্বর। একটু আগে প্রমাণ করছি 12 নম্বর অঙ্কটা। তাহলে 12 নম্বর অঙ্ক যে পারবে সে খ নম্বর অঙ্ক পারবে, এটা তোমাদের কাজ। তোমরা 12 নম্বরের আলোকে এই খ নম্বর অঙ্কটাকে সমাধান করবে। যদি সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। এবার দেখো গ নম্বর প্রশ্নের দিকে তাকাও। গ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে এডি সমান হাফ ইন্টু বিসি। কি? এডি সমান হাফ ইন্টু বিসি। দেখো প্রথমে আমরা 16 নম্বর গ প্রমাণ করছি, 16 নম্বর গ প্রমাণ করছি না? দেখো তো 16 নম্বরের সাথে গ নম্বরটা মিল আছে কিনা? যখন 16 নম্বর প্রমাণ করছি তখনই কিন্তু বলে দিছি 16 এর সাথে এই 19-এর গ নম্বর মিল আছে, একই নিয়মের অঙ্ক। তাহলে দেখো যে 16 নম্বর পাইবে সে গ নম্বর পাইবে। তাহলে তোমাদের গ নম্বর অঙ্কটাও তোমাদের কাজ, তোমরা এটাকে সমাধান করবে। যদি কারো সমাধান করতে সমস্যা হয় পরবর্তী ক্লাসে আমরা এটা সমাধান করবো ইনশাল্লাহ। আশা করতেছি সমস্যা হবে না, যেহেতু 12 এবং 16 বুঝছো, তাহলে অবশ্যই 19 পুরো তোমরা করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন অঙ্ক নিয়ে। ওই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।